স্টুডেন্টস, আজকের ক্লাসেতে আমরা নবম শ্রেণীর পদার্থ গঠন ও ধর্ম চ্যাপ্টারটা এইভাবেই আমাদের করা আছে। পদার্থ গঠন ও ধর্ম এই সম্পর্কে আলোচনা করব। তা আমাদের এখানে আলোচনার বিষয় হবে প্রবাহী সম্পর্কিত, প্রবাহীর গতি, প্রবাহীর চাপ ঘাত, এই সম্পর্কে আমরা, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ফ্লুইড মেকানিক্স। এখন প্রথমে আমাদের ফ্লুইড কাকে বলে, হোয়াট ইজ ফ্লুইড। আমরা যদি প্রথমে বলি প্রবাহী কাকে বলে, হোয়াট ইজ ফ্লুইড। প্রবাহী কাকে বলে, ইয়েস। এখন এই প্রবাহী কাকে বলে সেটা যদি আমরা আলোকপাত করতে চাই, তাহলে আমাদের পদার্থ, আমরা জানি যে পদার্থকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করছি। একটা হচ্ছে কঠিন, 2 নম্বর হচ্ছে তরল, 3 নম্বর হচ্ছে গ্যাসীয়। এখন এই যে পদার্থের 3 অবস্থা, তারপর আমরা কঠিন পদার্থ সম্পর্কে তো জানি, একখণ্ড পাথর, ইট, লোহা, অ্যালুমিনিয়াম, এগুলো কঠিন পদার্থ। এখন এই কঠিন পদার্থ কি করে তৈরি হচ্ছে না, অসংখ্য অণু দিয়ে তৈরি হচ্ছে। তাহলে কঠিন পদার্থ একটা অসংখ্য অণু দিয়ে গঠিত হচ্ছে, এবং এই যে কঠিন পদার্থ অসংখ্য অণু দিয়ে গঠিত হলো, সেখানে দেখা যাচ্ছে অণুগুলো এত কাছাকাছি থাকে, অর্থাৎ অণুগুলোর মধ্যে আকর্ষণ বল প্রবল, যেটাকে বলা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল, বা যেটাকে আমরা বলছি ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স। অণুগুলোর মধ্যে আকর্ষণ বল প্রবল, যার ফলে অণুগুলো কোনো রকম সরণ হয় না, অর্থাৎ একটা অণু যদি এখানে থাকে, সেই অণুটা কিন্তু স্থান পরিবর্তন করে না, বা করলেও সেটা নগণ্য। যার ফলে কঠিন পদার্থের একটা নির্দিষ্ট শেপ রয়েছে, আকার রয়েছে। আর তরলের ক্ষেত্রে কি, তরলের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে যথেষ্ট ফাঁক থাকে, যার ফলে তরল পদার্থের কোনো নির্দিষ্ট আকার আমরা পাই না, আয়তন থাকবে, অবশ্যই থাকবে। আর গ্যাসীয় পদার্থের অণুগুলোর ক্ষেত্রে আমরা বলেছি যে গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে নো অ্যাট্রাকটিভ ফোর্স, তাহলে কোনো আকর্ষণ বল এখানে থাকছে না তরল গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, যার ফলে অণুগুলো সঞ্চরণশীল, যখন খুশি যেদিকে খুশি মুভ করতে পারে। কিন্তু তরল পদার্থ অণুগুলো কিন্তু যখন খুশি যেখানে মুভ করতে পারে, এরকম সঠিকভাবে গ্যাসের মতো বলবো না। তাই আমরা সাধারণভাবে বলবো যে প্রবাহী কাকে বলে, এই কথাটা বলতে গেলে আমরা বলবো যা প্রবাহিত হতে পারে বাহ্যিক। যেমন ধরো একটা তরলকে রাখা হয়েছে, একটা ধরো পাত্রেতে একটা তরল রাখা হয়েছে, এখানে যদি একটা ফুটো করে দেওয়া হয়, তাহলে কি হবে, সে প্রবাহিত হবে। এবং তার ওয়েটের জন্য, তার ওজনের জন্যই সে প্রবাহিত হতে পারছে, এবং প্রবাহিত হওয়ার সময় তার শেপও চেঞ্জ হয়ে যাচ্ছে, তার আকার চেঞ্জ হয়ে যাচ্ছে, আয়তনটা ঠিকই থাকছে। তাহলে এই হচ্ছে প্রবাহী, অর্থাৎ যা সহজে প্রবাহিত হতে পারে। আমরা কিন্তু প্রবাহী বলতে তরল এবং গ্যাসীয় পদার্থকে বলবো, এবং তরল এবং গ্যাসীয় পদার্থকে প্রবাহী বলবো। আমাদের বিষয়টা, আলোচনার বিষয়টা হবে কিন্তু মেনলি তরল পদার্থকে। আমাদের বিষয়টা হবে, আলোচনার বিষয়টা হবে তরল পদার্থ সম্পর্কিত কিছু তথ্য আমাদের জানতে হবে।
তাহলে আমরা প্রবাহী বললাম। এবার হচ্ছে যে তাহলে ফ্লুইড বা প্রবাহী সে সম্পর্কে কথাটা বলে এবার আমরা শুরু করছি। যে প্রবাহীর চাপ, প্রবাহীর চাপ, ধরো একটা পাত্র আছে, সেই পাত্রতে প্রবাহী মানে তরল রয়েছে। তাহলে তো এইখানে যে কোনো একটা তল যদি কল্পনা করি, তাহলে এই একটা তল কল্পনা করেছি, তাহলে এই তলটা যদি ধরো ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে এই তলটার উপরেতে তাহলে ধরো এফ পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে। এফ হচ্ছে বল, এফ পরিমাণ বল এই ক্ষেত্রফলের মধ্যে উপর প্রযুক্ত হচ্ছে। কোন একটা তলেতে একটা যদি ক্ষেত্রফল কল্পনা করি এফ, তাহলে প্রবাহী চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে কোনো তলেতে কোনো প্রবাহীর ভিতর অভ্যন্তরে কোনো একটা তলেতে প্রবাহী একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করে তাকে বলা হচ্ছে প্রবাহীর চাপ। তাহলে চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে আমরা যদি পি যদি লিখি, পি ইজ ইকুয়াল টু আমরা লিখব এফ বাই এ একদম। তাহলে এফ বলের একক কি ডাইন, তাহলে ডাইন বাই সেন্টিমিটার স্কয়ার, ডাইন পার সেমি স্কয়ার সিজিএস একক, আর এসআই একক হচ্ছে নিউটন, নিউটন পার মিটার স্কয়ার, এটা হচ্ছে এসআই একক। তাহলে চাপের সিজিএস একক হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার এবং এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। এবার হচ্ছে যে ঘাত, চাপের পর আমরা যেটা আলোচনা করছি ঘাত। ঘাত বলতে কি বোঝায়? আমরা ঘাত বলতে আমরা এটা বোঝাই, ঘাত এটাকে থ্রাস্টও বলা হয় বা ফোর্সও বলতে পারি। কোনো ক্ষেত্রফলে প্রবাহীর অভ্যন্তরে কোনো ক্ষেত্রফলের উপরেতে প্রবাহী যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে বলা হচ্ছে ঘাত। তাহলে ধরো ঘাত হচ্ছে একটা ফোর্স এফ, তার এর একক হবে তাহলে কি সিজিএস পদ্ধতি হবে ডাইন, ডাইন বললাম, আর এসআই পদ্ধতি হবে নিউটন। তাহলে এই বলটার জায়গায় আমরা এফ এর জায়গায় আমরা ঘাত কথাটা লিখলে চাপ ও ঘাতের মধ্যে আমরা একটা রিলেশন তৈরি করতে পারবো। আবার বলছি যে কোনো একটা ক্ষেত্রফলে, প্রবাহীর অভ্যন্তরে কোনো একটা ক্ষেত্রফলে প্রবাহী যে পরিমাণ বল প্রয়োগ করে সেটা কি বলা হচ্ছে ঘাত। ঘাতের সিজিএস একক বললাম যে ডাইন এবং এসআই একক বললাম নিউটন। তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা যদি আমরা এটা বলি যে চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক, তাহলে চাপ এবং ঘাতের মধ্যে সম্পর্ক হচ্ছে এইভাবে আমরা বলতে পারি যে চাপ সমান হচ্ছে ঘাত বাই ক্ষেত্রফল। চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল, এটা খুব দরকার। চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল। এবং আমরা চাপের এককগুলো বলেছি, ঘাতের একক আর ক্ষেত্রফলের একক দিলে ঘাতের একক হচ্ছে ডাইন নিউটন আর ক্ষেত্রফলের একক হচ্ছে সেমি স্কয়ার বা বর্গ সেমি বা বর্গ মিটার। সেই জন্য চাপের এককটা হয়ে যাচ্ছে ডাইন পার সেমি স্কয়ার, ডাইন পার সেমি স্কয়ার সিজিএস একক, আর এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। এই হলো আমাদের চাপ এবং ঘাতের মধ্যে সম্পর্ক। এখন আমাদের আলোচনা হবে যে একটা ধরো পাত্রে তরল আছে, তাহলে তরল একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত তরল আছে। ওই তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে কতটা পরিমাণ চাপ প্রযুক্ত হবে তার রাশিমালা আমরা বার করব। তাহলে আমরা যদি হেডলাইনটা এইভাবে লিখি যে কি লিখব না, তরলের অভ্যন্তরে
তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের রাশির মান। তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের রাশি মান। তো ধরা যাক একটা পাত্র নিলাম, এই পাত্রতে তরল আছে, দেখতেই পাচ্ছি যে তরল আছে। এখন এই যে তরলটা রয়েছে, এখানে কোনো একটা বিন্দু আমরা পি কল্পনা করলাম। তরলের অভ্যন্তরে পি বিন্দুটা এই তরলের যে মুক্ত তল রয়েছে, মুক্ত তল থেকে ধরো এইচ গভীরতায় এই পি বিন্দুটা আছে, এইচ গভীরতায় পি বিন্দুটা আছে। তাহলে পি বিন্দুতে চাপ নির্ণয় করতে হবে, পি বিন্দুতে যাবে। এখন আমরা এখানে পি বিন্দুতে চাপ বলতে আমরা পি বিন্দুর চারদিকে যদি একটা এ ক্ষেত্রফল বিশিষ্ট যদি একটা চোঙ কল্পনা করি, তাহলে আমরা এরকম একটা পাবো। এ হচ্ছে তার ক্ষেত্রফল, চোঙের ভূমির ক্ষেত্রফল ধরো এ, আর চোঙের উচ্চতা হচ্ছে এইচ, একদম মুক্ততল পর্যন্ত আছে। তাহলে এ ক্ষেত্রফল কল্পনা করলে তাহলে চোঙের আয়তন কত? এই চোঙটা আমরা করেছি, তাহলে চোঙের আয়তন সমান হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, তাহলে এইচ। তাহলে চোঙের আয়তন যদি এইচ হয়, তাহলে এম মানে চোঙে যে এই চোঙের মধ্যে যে তরল আছে, তাহলে চোঙের মধ্যে তরলের ভর সমান হচ্ছে DAH, কারণ m ইজ ইকুয়াল টু হচ্ছে ঘনত্ব ইনটু আয়তন। m ইজ ইকুয়াল টু ঘনত্ব ইনটু আয়তন, তাহলে এটা হচ্ছে ঘনত্ব, d হচ্ছে ডেনসিটি, মানে যে তরলটা নেওয়া হয়েছে dটা হচ্ছে তরলের ঘনত্ব। d যদি তরলের ঘনত্ব হয়, তাহলে ঘনত্ব ইনটু h হচ্ছে তরলের চোঙের আয়তন, তাহলে এটা হচ্ছে চোঙের মধ্যে তরলের ভর। তাহলে এই তরলের ওজনটাই এখানে হচ্ছে ঘাত। তাহলে পি বিন্দুতে যদি পি বিন্দুটা আমরা বলেছি, তাহলে পি বিন্দুতে ঘাত সমান হচ্ছে mg। mg মানে হচ্ছে যে তরলের ভর m, আর g হচ্ছে অভিকর্ষ ত্বরণ, তাহলে কি হচ্ছে DAHG, পি বিন্দুতে ঘাত। তাহলে পি বিন্দুতে ঘাত হলো DAH। তাহলে পি বিন্দুতে চাপ তাহলে কত হবে? পি বিন্দুতে চাপ হবে ঘাত বাই ক্ষেত্রফল, তাহলে কি হবে DAHG বাই a সমান, আমরা এটাকে ভালো করে লিখছি HDG। তাহলে তরলের অভ্যন্তরেতে কোন বিন্দুতে চাপের রাশিমালাটা হচ্ছে এই। এখানে দেখা যাচ্ছে যে P is equal to HDG, P is equal to HG একটা ইম্পর্টেন্ট রিলেশন চাপের রাশিমালা, P is equal to HDG। এখানে H হচ্ছে গভীরতা, D হচ্ছে তরলের ঘনত্ব, মানে যে তরলটা এখানে রয়েছে সেটা যে কোনো তরল হতে পারে, জল হতে পারে, কেরোসিন হতে পারে, পারদ হতে পারে, যে কোনো তরল হতে পারে। আর G হচ্ছে ওই স্থানে, যে স্থানেতে আমরা এই চাপের রাশিমালা নির্ণয় করছি সেই স্থানের অভিকর্ষীয় ত্বরণ। তাহলে এই তিনটে জানলেই আমরা কিন্তু কি বলবো যে চাপের রাশিমালাটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে P is equal to HDG কেমন ভাবে বার করলাম দেখতে পাচ্ছ, যে এখানেতে একটা তরলের H গভীরতা একটা P বিন্দু নিয়েছি, P বিন্দু চারপাশে একটা A ক্ষেত্রফল কল্পনা বিশিষ্ট একটা চোঙ নিলাম। তাহলে এই চোঙের আয়তন হচ্ছে H, তা থেকে তরলের ভর পেলাম যে DAH মানে হচ্ছে ঘনত্ব ইনটু আয়তন। পি বিন্দুতে ঘাত তাহলে কত হবে? এখানে ঘাত মানে তরলের ওজনটাই হচ্ছে ঘাত, তাহলে পি বিন্দুতে ঘাতটা কত হচ্ছে? সেটা হচ্ছে mg, g হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, তাহলে DAHG। তাহলে চাপ সমান হচ্ছে ঘাত বাই ক্ষেত্রফল, সেখান থেকে আমরা hd চাপ পেয়েছি। তাহলে আমি একটা যদি বলি
যে যে 10 মিটার ধরো জলের গভীর, একটা ধরো পুকুরে জল আছে বা দিঘিতে জল আছে, তাহলে 10 মিটার গভীরেতে জল যদি আমরা করি, তাহলে 10 মিটার গভীরে জলের চাপ কত? একদম ছোট্ট করে কোশ্চেনটা দিলাম, বসাচ্ছি। দেখো P H dg, H টা 10 মিটার গভীর দেখতে পাচ্ছ, তাহলে 10, D হচ্ছে জলের ঘনত্ব, এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, আর G ধরো 9.8, তাই 10টা গুণ করে 10 মিনিটে উঠে গেল, তাহলে 98,000 এত নিউটন পার মিটার। এই হলো 10 মিটার গভীরে জলের চাপ। এখন এই চাপের রাশিমালা থেকে আমরা দেখতে পাচ্ছি যে পিটা নির্ভর করছে গভীরতার উপর, অর্থাৎ গভীরতা যত বেশি হবে চাপটা তত বেশি হবে। ডি ঘনত্ব, তরলের ঘনত্ব, যে তরল নিয়ে আমরা কাজ করছি সেই তরলের ঘনত্ব বেশি হলে কি হবে? চাপ বেশি হবে। আর জিটা যে স্থানে কাজ করছি সেই স্থানেতে আমরা চাপ নির্ণয় করছি, সেখানেতে অভিকর্ষজ ত্বরণের মান একটা নির্দিষ্ট, সেটা জি এর উপরে নির্ভর করবে। এখন এটা যদি এই এক্সপেরিমেন্টটা যদি কলকাতায় না করে দার্জিলিংয়ে করা হয়, তাহলে কি হবে? সেখানে চাপ কম হবে, কারণ সেখানে জি এর মান কম। মানে এই প্যারামিটারগুলো যদি ঠিকই থাকে, যদি 10 মিটার থাকে, এটাও যদি এটা রইল, কিন্তু জি ইজ ডিফারেন্ট। দার্জিলিং অনেক উঁচুতে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে, সেই জন্য সেখানে চাপের পরিমাণ কিন্তু কম হবে। তাহলে আমরা এই বিষয়টা আমাদের জানতে হবে, P H dg। H হচ্ছে গভীরতা, কোন গভীরেতে আমরা চাপ নির্ণয় করতে চাইছি, D হচ্ছে ওই তরলের ঘনত্ব, আর G হচ্ছে ওই অভিকর্ষজ তরল, ওই স্থানের অভিকর্ষজ তরল। তাহলে এখন এটা হলো আমাদের চাপের রাশিমালাটা আমরা নির্ণয় করলাম, একটা ছোট্ট প্রবলেমও আমরা করে ফেললাম, খালি বসাতে হবে। আর আমরা ইউনিট একদম যে পদ্ধতিতে আমরা চাপের রাশিমালা নির্ণয় করবো সেই পদ্ধতিতেই আমাদের সমস্ত কিছু এককগুলো বসাতে হবে। এখন তাহলে এটা হচ্ছে তরলের এই যে চাপের প্রকৃতিটা আমরা এবার জানবো, তরলের চাপের যে প্রকৃতি, তরলের চাপের প্রকৃতি। তাহলে তরলের চাপের প্রকৃতি আমরা এখান থেকে ফার্স্ট ক্রাইটেরিয়া যে P H dg, এই একটা পয়েন্ট আমরা এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি। এখান থেকে আমরা বলতে পারি যে P প্রপোর্শনাল টু H, মানে গভীরতা ডাইরেক্টলি প্রপোর্শনাল, চাপ বাড়বে, গভীরতা বাড়লে চাপ বাড়বে। P প্রপোর্শনাল টু হচ্ছে D, আর P প্রপোর্শনাল টু G, অর্থাৎ গভীরতা বাড়লে তরলের চাপ বাড়বে এবং গভীরতা কমলে তরলের চাপ কমবে। ডি ঘনত্ব, যদি পারদ নেওয়া হয় জলের পরিবর্তে, পারদের ঘনত্ব অনেক বেশি, তাহলে চাপ কোন একটা নির্দিষ্ট গভীরতাতে দেখা যাবে যে জলের থেকে পারদের চাপ অনেক বেশি হচ্ছে। তাহলে তার একটা হচ্ছে যে গভীর, এই তিনটে ফ্যাক্টর আমাদের কাজ করছে। 2 নম্বর, তরলের চাপ সর্বমুখী, খুব ইম্পর্টেন্ট কথা, তরলের চাপ সর্বমুখী। এই কথাটা মানে কি আমি ছোট্ট করে লিখি, তরলের চাপ সর্বমুখী। ধরো একটা পাত্রে তরল আছে, একটা ধরো এইখানে একটা আমরা তরলের চাপ 3 রকমের, সর্বমুখী বলতে ঊর্ধ্বচাপ, নিম্নচাপ এবং পার্শ্বচাপ। দেখা যাবে যে কোনো বিন্দুতে, এই বিন্দুতে P বিন্দুতে দেখা যাবে যে তরলের চাপ সর্বমুখে ক্রিয়া করছে। আর তরলের চাপ সবসময়, যে তরলটা তো একটা রাখতে গেলে একটা নিশ্চয়ই একটা আধার দরকার, একটা পাত্র দরকার, সেই জন্য সবসময় তরলের চাপ পাত্রের দেয়ালের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে। পাত্রের চাপ পাত্রের দেয়ালের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে। তাহলে হ্যাঁ, তরলের চাপ পাত্রের দেয়ালের সঙ্গে
লম্বভাবে ক্রিয়া করে। তরলের চাপ পাত্রের দেয়ালের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে। আর একটা পয়েন্ট হচ্ছে যে ধরো আমি একটা বলছি, এগুলো আমি কতগুলো ছবি আঁকছি, দেখো এই একটা ছবি নিয়েছি, উল্টো ছবিটা নিলাম, এখানটা সরু করলাম আর এইখানটা মোটা করলাম। ধরো সবাই এইচ একই তরল, সেম তরল নেওয়া আছে, তাহলে আঁকা, তাহলে চাপ কিন্তু, এটা আমি 4 নম্বর পয়েন্ট হিসেবে আমরা আলোচনা করব, যে তরলের চাপ যে পাত্রে রাখা আছে তার আকারের উপর নির্ভর করবে না। তার মানে হচ্ছে যে এই যে ধরো এখান থেকে ধরো এইচ গভীরতায় চাপ নির্ণয় করছি, তাহলে এইচ গভীরতায় চাপ নির্ণয় করলে এখানে একটা এর আকারটা একরকম, মানে মোটা থেকে সরু। এবার এটা উল্টো, তাহলে এখানে কিন্তু এইচ গভীরতায় এই বিন্দুটা এইচ গভীরতাতে অবস্থিত। তাহলে দেখা যাবে যে পাত্রের আকারের উপর নির্ভর করে না, পাত্রের আকারের উপর নির্ভর করে না, তাহলে নির্ভর করে কিসের উপর? গভীরতার উপরে। এইচ গভীরতা বাড়লে কি হবে? তরলের চাপ বাড়বে। তাহলে এখানে আমরা বিভিন্ন আকারে, যদি আমরা এরকম একটা আকারের পাত্র নিই, এইরকম আকারের, কিন্তু গভীরতাটা একই গভীরতা, সেম হাইট আছে, তাহলে সেখানে দেখা যাবে যে গভীরতা যদি এইচ হয়, তাহলে এখানেও যা চাপ হবে, এখানেও যা চাপ হবে, এখানেও তাই চাপ হবে। তাহলে এখানেতে আমরা, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যে গভীরতার উপর, মানে এটা তরলের পাত্রের মানে যে আকার তার শেপের উপর নির্ভর করছে না। ঠিক আছে, এইবার আমরা এই চাপ তো জানি যে গভীরতা বাড়লে তরলের চাপ বাড়ে। আর একটা কথা আমি বলবো, খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে তরলের একটা বিশেষ বৈশিষ্ট্য প্রবাহী, এখানে তরলের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে সমোচ্চশীলতা ধর্ম, অর্থাৎ তরল যদি রাখা হয় তাহলে এইটা কিন্তু একই অনুভূমিক রেখায় কিন্তু থাকবে, অর্থাৎ এইরকম ঢেউ খেলানো হবে। সেটা কিন্তু আমরা বলতে পারি যে সেটা আমরা প্রুভ করতে পারি। যাই হোক, প্রুভ করা সোজা ব্যাপার। এইখানে যদি একটা পয়েন্ট নেই, এখানে যদি একটা পয়েন্ট নেই পি, সেটা কি আছে? H1 গভীরতায়। আর এখানে ধরো পয়েন্ট একই অনুভূমিক রেখায় একটা পয়েন্ট পি নিলাম, আর একটা দুটো পয়েন্ট পি, একটা P1 আর P2 নিলাম, তাহলে এইখানে চাপ হয়ে যাবে। তাহলে কি বলে দেখি, যে H1 রো জি, আবার এইখানে চাপ হবে H2 রো জি, H2 রো জি। তাহলে দেখা যাবে যে তখন H1 H2, অর্থাৎ এরা তখন যেহেতু একই অনুভূমিক রেখা তলেতে চাপ সমান হতে হবে, সেই জন্য কিন্তু দেখা যাবে যে এটা তাহলে তখন এরকম ভাবে থাকবে না। তার মানে এটা একই, এটাও H1 হলে এটাও H1 হবে, অর্থাৎ একই গভীরতায় থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা তরলে এটাকে বলা হচ্ছে সমোচ্চশীলতা ধর্ম। এই ধর্মটাকে বলা হচ্ছে তরলের সমোচ্চশীলতা ধর্ম। আর এই সমোচ্চশীলতা ধর্মকে কাজে লাগিয়ে, তরলের এই সমোচ্চশীলতা ধর্মকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি না, আমরা শহরেতে, বড় বড় শহরেতে আমরা জল সরবরাহ করতে পারি। বড় বড় শহরতে, যেমন বড় বড় মেট্রো সিটি যেগুলোতে রয়েছে, দেখতে জানা নিশ্চয়ই, যে মেট্রো সিটিগুলোতে আমরা কি দেখতে পাই, যে টালা, কলকাতার টালা ট্যাঙ্ক রয়েছে, বা আরও অন্যান্য জায়গায়। এখন তো কলকাতার ছোট্ট নেই, তখন টালা একটা বিশাল উঁচুতে, একটা ধরো অন্তত প্রায় ধরো অনেকটা উঁচু একটা জায়গাতে এই টাউনটা, বড় একটা বিশাল টাউন করা, তা সেই টাউনটাকে রাখার মতো তো ব্যবস্থা তো থাকবে। তাই যাই হোক, এই টাউনটা রাখা হয়েছে, এই যে এই পিলারের সাহায্যে এগুলোকে রাখা হয়েছে, বিভিন্ন পিলারের সাহায্যে রাখা হয়েছে। এইবারেতে আমরা কোনো একটা মাটির নিচ থেকে এই জল বলো, আর সেই গঙ্গার জল ফিল্টার করে ধরো পাম্পিং স্টেশন থেকে আমরা এখানে পাম্পের সাহায্যে জলটাকে আমরা এই উপর দিকে তুললাম। তাই এখানে জলটাকে তোলা হলো উপর দিকে পাম্পের সাহায্যে, জলটা এইভাবে উপর দিকে এখান দিয়ে জলটা এখানে গিয়ে টানকে জমা হয়। এইবার যেহেতু সমোচ্চশীলতা, এবার এই টান থেকে পাইপ লাইনের সাহায্যে বিভিন্ন এলাকায়, এখান থেকে একটা বিভিন্ন এলাকায়, আমরা এখান থেকে আবার অন্য এলাকায় চলে যাবে, এরকম বিভিন্ন এলাকায়, আবার এখান থেকে ধরো এই এলাকায় চলে গেল। এইভাবে আমরা দেখা যাবে, যে এই সমোচ্চশীলতা ধর্মকে কাজে লাগিয়ে আমরা শহরেতে জল সরবরাহ করতে পারি। আর এই সমোচ্চশীলতা ধর্ম
জল সরবরাহ করতে পারছি। তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে যে এটা তো হয়ে গেল যে আমরা এটাকে সমোচ্চশীলতা ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা শহরেতে বড় বড় মেট্রো সিটিতে জল সরবরাহ। গ্রামের দিকে খুব একটা নয়, গ্রামের দিকে পুকুর আছে, নদী আছে গ্রামের দিকে, তাছাড়া আমরা পাতকুয়ো রয়েছে, হ্যাঁ। আর গ্রামে জনঘনত্ব কম। এখন শহরেতে জনঘনত্ব এত বেশি যে সেখানেতে ব্যক্তিগতভাবে কিছু করা হয় না, যা হয় সরকারিভাবে। তার জন্য সরকারকে কিছু ট্যাক্স দিতে হয়। যাক, সে আমার ওটা আলোচনার বিষয় নয়। তাহলে আমাদের এই হলো আমাদের তরলের চাপের সম্পর্কিত ব্যাপার। আর একটা খুব দামি কথা, যে কথাগুলো না বললে নয়, ধরো একটা কোনো একটা বাঁধ আছে, ড্যাম আছে। তা বাঁধটা কিন্তু নির্মাণ করার সময় ঠিক এইভাবে বাঁধগুলো নির্মাণ করা হয়। কনক্রিট দিয়ে একটা ড্যাম বাঁধ তৈরি করতে গেলে আমরা দেখা যাচ্ছে কি দেখতে পাচ্ছি, দেখো জাস্ট লাইক দিস, এরকম ধরো এইভাবে তো ইট দিয়ে তৈরি করছি আমরা। তা এখানেতে এতটা আমরা কেন নিচ্ছি, এখানে মোটা নিচ্ছি কেন না? গভীরতা বাড়লে চাপ বাড়ে, তাহলে এইখানে চাপ বেশি, এইখানে তরল আছে, আমরা এই বাঁধটা দিয়ে তরলটাকে আটকে রেখে দিয়েছি। তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে এইখানটা বেশি মজবুত করতে হবে, সেই জন্য দেখা যাচ্ছে এটাকে বেশি চওড়া করা হয়, আর তারপর আস্তে আস্তে সরু হয়ে যায়। তা যাই হোক, এই হচ্ছে আমাদের একটা এটাও কিন্তু হয়তো যদি আমরা সমান করতাম তাহলে আমাদের খরচ কম হতো। ধরো এরকম যদি সরু করতাম তাহলে বাঁধটা সহজেই ভেঙে যেত। সেই জন্য এই ড্যামগুলো এইভাবে তলদেশটা খুব মজবুত করে করা হয় এবং অনেক চওড়া করা হয়, যার ফলে আমাদের যে তরল যে ঘাত প্রয়োগ করবে সেই ঘাতটা সহ্য করতে যাতে পারে। এখন আমাদের এই পর্যন্ত আমাদের আলোচনা হবে। এবার আমরা আলোচনা করব যে বায়ুমণ্ডলীয় চাপ, মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ এবং এর মান কত। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ এবং এর মান কত না? প্রমাণ চাপ বলতে গেলে আমরা সবসময় সমুদ্র পৃষ্ঠটাকে আমরা সমতল পৃষ্ঠ হিসেবে ভাবব। সেই জন্যই প্রমাণ চাপের ক্ষেত্রে আমাদের কিছু নিতে হবে যে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে বলা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে বলা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ। তাহলে 45 ডিগ্রি অক্ষাংশে, 0 অবশ্য টেম্পারেচারটা মেনশন করে দেবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড সংখ্যায় 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে বলা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ। এবং প্রমাণ বায়ুমণ্ডলের চাপের পরিমাণটা কি করবে? P H H dg। তাহলে H হচ্ছে 76 সেন্টিমিটার লিখলাম, আর D হচ্ছে পারদের ঘনত্ব কিন্তু 13.6 গ্রাম পার সিসি, আর G হচ্ছে 981। এই আমরা এটা গুণ করব। এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 1.019। দেখো ভালো করে, 1.0139 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এখানে সব সিজি আছে, ডাইন পার সেমি স্কয়ার। এই 1.0139 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেমি স্কয়ার। চাপে আমরা এককের সময় আমরা বলেছিলাম যে ডাইনটাকে আমরা পাস্কাল বলে একটা চাপের একক আছে, পাস্কাল। তা পাস্কাল আমরা কি করে করতে পারি না, 1 নিউটন পার মিটার স্কয়ার কি বলা হচ্ছে 1 পাস্কাল। তাহলে আমরা যদি পাস্কাল এককে যদি আমরা এটাকে করতে চাই, তাহলে ডাইনটাকে আমাদের কি করতে হবে, নিউটনে পরিণত করতে হবে, আর সেমিটাকে কি করতে হবে, মিটারে পরিণত করতে হবে। এটা যদি করা হয় তাহলে এটা আমাদের এগুলো আমরা ইউনিট চেঞ্জ করতে পারি। তাহলে আমাদের দেখা যাবে যে এটা হয়ে যাবে 1.0139 ইন্টু 10 টু দি পাওয়ার 5 পাস্কাল। আর পাস্কাল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, পাস্কাল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এটা আমাদের জানা হলো যে প্রমাণ চাপের মানটা এটা দিস, এটা বলতে পারি, আবার এত পাস্কাল, PASCAL লিখে দিলে চলবে, পাস্কাল প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এবার হচ্ছে যে বায়ুর যে চাপ,
বায়ুর চাপ, বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। তাহলে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। এবার ব্যারোমিটার কাকে বলে উল্টো বলে দিলেই হবে, যে ব্যারোমিটার হলো কি, যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা যায় তাকে বলা হচ্ছে ব্যারোমিটার। তাহলে ব্যারোমিটার, যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয় তাকে ব্যারোমিটার বলে। তাহলে এই ব্যারোমিটারটা কিন্তু এর মূল নীতিটা কিন্তু আমাদের টরিসেলি বলে একজন বিজ্ঞানী, আমাদের স্ফটিন ব্যারোমিটার আমরা জানি, স্ফটিন ব্যারোমিটার। তা স্ফটিন ব্যারোমিটার আমরা ছবি টবি এঁকে আর খুব একটা দেখাবো না। আমরা দেখেছি যে টরিসেলি যে পরীক্ষাটা করেছিলেন, দেখা এটা পারদপূর্ণ পাত্র আছে, এবার এক মুখ খোলা সমপ্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা কাঁচের নল নেওয়া হলো, 1 মিটার নল নেওয়া হলো, 1 মিটার মানে 100 সেমি নেওয়া হলো। তা দেখা গেল এবার এই নলটাতে পারদ দ্বারা পূর্ণ করে যখন এইখানেতে প্লেস করা হলো, দেখা গেল যে এই তল থেকে পারদ 76 সেন্টিমিটার উচ্চতায় পারদটা অবস্থান করছে। তাহলে পারদটা তো নিচে নেমে যাওয়ার কথা, কিন্তু নেমে যাচ্ছে না কেন? না, বায়ু চাপ দিচ্ছে, বায়ু এখানে চাপ দিচ্ছে, সেই চাপের জন্য এই পারস্তম্ভটাকে মোটামুটি 76 একবারে অ্যাবসলিউট এটা বলা যাবে না, মোটামুটি 76 সেন্টিমিটার উচ্চতায় তাহলে তুলে রাখছে। তাহলে এই উচ্চতায় তুলে রাখার কারণটা কি? এই উচ্চতায় তুলে রাখার কারণটা হচ্ছে যে বায়ুমণ্ডলের চাপ। তাহলে সেই বায়ুমণ্ডলের চাপের জন্যেই এবার আমরা কি করছি, এইটাকে এই সিস্টেমটাকে বা এই নীতিটাকে কাজে লাগিয়ে আমরা এখানে একটা ভার্নিয়ার স্কেল ব্যবহার করব, তারপর এটাকে কভারিং করব, এরকম নানা রকম ব্যবস্থা আছে। এখানেতে একটা থলি থাকবে, পারদ থলি, হ্যাঁ, এবার এখানে একটা স্ক্রু থাকবে, সেই স্ক্রুয়ের সাহায্যে এটাকে করব, একটা আইভরি পয়েন্ট থাকবে, হ্যাঁ, এই সমস্ত ব্যাপারগুলো আমাদের রয়েছে। তবে এখানে একটা ভার্নিয়ার স্কেল রয়েছে, সেখান থেকে আমরা ব্যারোমিটারের সাহায্যে আমরা সঠিকভাবে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করতে পারবো। এখন এই বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করার প্রয়োজনীয়তা কি? তাহলে বায়ুমণ্ডলের চাপের আমরা মান জানলাম, ব্যারোমিটার কাকে বলে জানলাম। এখন এই যে ব্যারোমিটার জানলাম, এখন এই বায়ুমণ্ডলের চাপ কিন্তু আমাদের দেখো বিজ্ঞান প্রযুক্তি বর্তমান যুগেতে ভীষণভাবে ডেভেলপ করেছে, যার ফলে আমরা আবহাওয়ার পূর্বাভাসটা কিন্তু বহু আগেই দিতে পারছি স্যাটেলাইটের মাধ্যমে। কিন্তু ধরো 200 বছর পিছিয়ে যায়, 300 বছর পিছিয়ে যায়, তখন আমরা কিভাবে আবহাওয়ার পূর্বাভাস, আজকে যেমন আমফানে কিছুদিন আগে বিরাট ক্ষতি হলো, আমফান না উমফুন, যাই হোক হোয়াটএভার, তা সেই যে ক্ষতি হলো, ক্ষয়ক্ষতি যে আমাদের হলো, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে কি দেখা যাচ্ছে, সেখানে কিন্তু আগে থাকতে পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছিল। আমাদের এই ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস, অর্থাৎ ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়া পূর্বাভাস। ব্যারোমিটারে পারস্তম্ভ আছে 76 সেন্টিমিটার, ধরো ফিক্স 76 সেন্টিমিটার ধরো আছে। তাহলে কি হবে, বায়ুমণ্ডলের চাপ কমলে পারস্তম্ভের উচ্চতা কমে যাবে, আর বায়ুমণ্ডলের চাপ বাড়লে পারস্তম্ভের উচ্চতা বেড়ে যাবে। এখন এই বায়ুমণ্ডলের চাপ কেন বাড়বে বা কেন কমবে? প্রথমেই হচ্ছে যে বায়ুর বাষ্পীয় ঘনত্ব হচ্ছে 14.4, এটা হচ্ছে বায়ুর বাষ্পীয় ঘনত্ব, ডেনসিটি। এখানে ডেনসিটি বলতে বাষ্পীয় ঘনত্ব। আর জলীয় বাষ্প, জলের আণবিক গুরুত্ব হচ্ছে 18, তাহলে তাকে 2 দিয়ে ভাগ করলে জলের ডেনসিটি হচ্ছে এইটা। তাহলে এটা ডি ওয়াটার আর ডি এয়ার। তাহলে এখান থেকে হোয়াট উই সি, কি দেখতে পাচ্ছি, যে বাতাসে যদি জলীয় বাষ্প না থাকে তাহলে বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়। তাহলে ব্যারোমিটারে যেখানে আছে ব্যারোমিটার, তাহলে উচ্চতা যদি ব্যারোমিটারের উচ্চতা যদি আস্তে আস্তে বাড়ে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে উচ্চতা আস্তে আস্তে
বৃদ্ধি খুব স্লো, 76.1 বা 76.2 বা 75 থেকে 75.1 এভাবে যদি আস্তে আস্তে বৃদ্ধি যদি হয়, তাহলে ভাবতে হবে যে বাতাসের জলীয় বাষ্প আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে শুষ্ক আবহাওয়া, জলীয় বাষ্প কমে যাচ্ছে, তার মানে এখানে হচ্ছে ক্লিন ওয়েদার। এবং সেটা কেন হচ্ছে বুঝতে পারছো, যে আস্তে আস্তে বাড়া মানে হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কমে যাচ্ছে, তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তাহলে ক্লিন ওয়েদার। 2 নম্বর হচ্ছে যে উচ্চতা আস্তে আস্তে হ্রাস। এই আস্তে আস্তে হ্রাস, বাতাসে তো হঠাৎ করে জলীয় বাষ্প চলে আসবে না, এ তো ম্যাজিকের মতো নয় কিছু, ম্যাজিক তো একটা ট্রিক্স। এই কলমটাই আছে, সঙ্গে সঙ্গে আমার ট্রিক্সের সাহায্যে বললাম যে নেই। তা সেটা সেরকম, যদি বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে, বায়ুর গড় ঘনত্ব, এখানেতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে এই কথা লিখতে হবে, বায়ুর গড় ঘনত্ব। এখানে বায়ুর গড় ঘনত্ব, দেখো জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বায়ুর গড় ঘনত্ব হ্রাস পায়, তাহলে আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, নামছে। এবার এমন একটা অপটিমাম জায়গায় এলো যে বায়ুটাতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এসে গেছে, তাহলে সেখানে দেখা যায় বায়ুমণ্ডলের চাপ কমছে, হ্রাস পাচ্ছে। এগুলো বারবার অবজারভেশন করা হচ্ছে, প্রতিদিন 10 বার করে অবজারভেশন করা হচ্ছে, করে সেটাকে আমরা একটা পয়েন্টে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে যাচ্ছি যে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। আর 3 নম্বর হচ্ছে যে হঠাৎ কমে গেলে, তাহলে হঠাৎ কমে যাবে কেন না, কোনো জায়গায় বায়ুমণ্ডলের চাপ যদি হঠাৎ কমে যায়, তাহলে সেই জায়গায় একটা আংশিক শূন্যতার সৃষ্টি হয়েছে। আর সেই আংশিক শূন্যতার সৃষ্টির জন্য, সেই আংশিক শূন্যস্থান সৃষ্টি হওয়ার জন্য উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে বায়ু ছুটে আসবে সেই জায়গাটা পূরণ করার জন্য, তার মানে ঝড়ের সম্ভাবনা। তাহলে এখানে হঠাৎ কমে গেলে কি হয়ে যাবে, তাহলে আমরা বলতে পারি যে ঝড়ের সম্ভাবনা থাকছে, ঝড়ের সম্ভাবনা। তাহলে এই 3টে পয়েন্ট আমাদের নোট ডাউন করতে হবে, যে বায়ুর ব্যারোমিটারের উচ্চতা যদি আস্তে আস্তে বাড়ে, তাহলে আস্তে আস্তে বাড়ে মানে বায়ু তত শুষ্ক হচ্ছে, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ তত কমছে, তাহলে এটা হচ্ছে ক্লিন ওয়েদার। এখানে হচ্ছে যে বৃষ্টি হতে পারে যদি হ্রাস পায়, উচ্চতা যদি আস্তে আস্তে হ্রাস পায়, মানে বায়ুর গড় ঘনত্ব কমে যাচ্ছে, তাই হ্রাস পাচ্ছে। তাহলে ঘনত্ব P = H ρg, P = H ρg, তাহলে রো মানে ঘনত্ব যদি কমে যায়, তাহলে তো অবশ্যই তাহলে সেখানেতে চাপের পরিমাণ কমে যাচ্ছে, সেই জন্যই পারস্তম্ভটা আস্তে আস্তে নিচে নামছে। আর হঠাৎ কমে যাওয়া মানেটা কি, হঠাৎ কমে যাওয়ার মানেটা হচ্ছে যে আমাদের ভাবতে হবে যে হঠাৎ সেই স্থানে একটা আংশিক শূন্যস্থানের সৃষ্টি হয়েছে, আর সেই আংশিক শূন্যতার সৃষ্টি হওয়ার জন্য কি হয়েছে না, হঠাৎ নেমে গেছে এবং সেখানে একটা প্রবল ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে। তাহলে আমাদের যে আলোচনাগুলো হলো, সেগুলো অনেকগুলো আলোচনা আমরা কিন্তু করলাম। তাহলে প্রথমে প্রবাহী কাকে বলে, প্রবাহীর চাপ এবং ঘাত, তারপরেতে আমরা চাপের রাশিমালা P = H ρg, ভেরি ইম্পর্টেন্ট, P = H ρg, তা দিয়ে একটা প্রবলেমও করিয়েছিলাম, এবং P = H ρg এটা দিয়ে আমরা কিছু করেছিলাম। তারপরে তরলের যে বিভিন্ন চাপের প্রকৃতি, আমরা বলি তরলের চাপের প্রকৃতি, তরলের নির্দিষ্ট গভীরতায় তরলের চাপ 3 রকম, ঊর্ধ্বমুখী চাপ, নিম্নমুখী চাপ সর্বত্র সমান হবে। তারপরে তরলের মুক্ত পৃষ্ঠ সবসময় একই অনুভূমিক তলে থাকতে চাইবে, যেটাকে তরলের সমোচ্চশীলতা ধর্ম বলে। তারপরেতে আমরা তরলের চাপটা আমরা বলেছিলাম যে পাত্রের আকারের উপর নির্ভর করবে না, যে পাত্রে রাখা আছে গভীরতার উপর নির্ভর করবে। এইভাবে আমরা করে শেষকালে বায়ুমণ্ডলের চাপ, প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কাকে বলে আমি বলেছিলাম যে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অবশ্যই, এবং প্রমাণ বায়ুমণ্ডলের চাপ আমরা নির্ণয় করেছিলাম, হ্যাঁ, যে P = H ρg নির্ণয় করে। তারপরেতে আমরা বায়ুর চাপ মাপার যন্ত্র ব্যারোমিটার কাকে বলে, এবং ব্যারোমিটারের বিস্তারিত আমরা আলোচনা হয়তো না করলাম,
সেগুলো সম্ভব নয় সব সময়। তা ব্যারোমিটার কাকে বলে এবং ব্যারোমিটারের যে পারস্তম্ভের উচ্চতা যে কমা বাড়া হয় তার উপরেতে আবহাওয়া কেমনভাবে এফেক্ট করবে, হ্যাঁ, সে সম্পর্কেও আলোচনা করলাম। তাহলে আজকের ভিডিও এখানেই থাক, আমরা পরের ভিডিওতে অবশিষ্ট বিষয়গুলো আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।